নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। এই যে এইদিকে দেখো, আমি এসছি। কে তুমি? আমি চিনতে পারছো না? এইদিকে দেখো। তুমি? কেন আসতে পারি না? না, তুমি তো মারা গেছো। প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টায় সত্যি ভৌতিক কাহিনী শোনার সময়। বন্ধুরা, আজকের গল্পটি উড়িষ্যার একটি ছেলেকে নিয়ে, যার নাম হর্ষ। তাহলে আসুন এবার হর্ষের দৃষ্টিকোণ থেকে এই গল্পটি শুনি। কিন্তু গল্প শুরু করার আগে যেমনটা আমি তোমাদের সবসময় বলি যে তোমরা নিশ্চয়ই অনেক গল্প শুনেছ, কিন্তু আমি আশা করি আজ আমাদের গল্পটি শোনার পর তোমরা সত্যিই ভয় পাবে। আমি তোমাদের শুধু অনুরোধ করছি যে যদি তোমরা এই গল্পটি শোনো তাহলে তোমরা সত্যিই এটি অনেক উপভোগ করবে। এছাড়াও যদি তোমরা প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এতে তোমাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আসন্ন ভিডিওগুলি তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তাই বেশি সময় না নিয়ে চলো দ্রুত আমাদের গল্প শুরু করি। হ্যালো বন্ধুরা, আমার নাম হর্ষ এবং আমি উড়িষ্যার একটি ছোট শহরের বাসিন্দা। যদিও আমি অন্য কোনো কাজ করি না এবং বর্তমানে আমি আমার পড়াশোনা শেষ করেছি, কিন্তু আজ আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি তা আমার পড়াশোনার সময় ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে। এই ভয়াবহ কাহিনীটি শুনলে তুমি বুঝতে পারবে যে আমাদের চারপাশের পরিবেশে এমন অনেক কিছু আছে যা সম্পর্কে আমরা সঠিকভাবে জানি না, কিন্তু তবুও আমরা সেই জিনিসগুলিতে বিশ্বাস করি এবং পরবর্তীতে সেই জিনিসের কারণে আমাদের এমন একটি সমস্যার মুখোমুখি হতে হয় যা আমরা কখনো স্বপ্নে ভাবিনি। কিন্তু যখন তুমি এই গল্পটি শুনবে তখন তুমি এই গল্পের ভয় অনুভব করে বুঝতে পারবে যে খুব স্বাভাবিক পরিবেশে থাকাকালীন একজন ব্যক্তির সাথে কিভাবে এমন একটি ভয়াবহ ঘটনা ঘটতে পারে। আসলে এই গল্পটি খুব পুরনো নয়, তবে আজ থেকে প্রায় 2 বছর আগের কথা। 2 বছর আগে আমি আমার কলেজের পড়াশুনো শেষ করেছিলাম। আমি যখন প্রথম বর্ষে ছিলাম তখন আমি প্রতিদিন কলেজে যেতাম, কারণ আমার কলেজে যেতে খুব ভালো লাগতো। এবং এর পেছনে কারণ ছিল যে আমি যখন স্কুলে ছিলাম তখন আমি ভাবতাম যে স্কুলের পর কলেজের জীবন অনেক মজার। যদিও এটি কিছুটা সত্য, কিন্তু আমার জীবনে এমন কিছু ঘটেছে যা আমি স্কুলে পড়ার সময় কখনো ভাবিনি। এখন স্কুল চলাকালীন আমাদের ক্লাস এবং গ্রুপের সব বাচ্চারা এই কলেজে ভর্তি হতো, অর্থাৎ পুরনো বন্ধুরা এখন কলেজে যেতে শুরু করে। কিন্তু যখন আমরা সেই কলেজে যেতাম তখন আমাদের গ্রুপে আরও কিছু বাচ্চা ছিল, যার কারণে আমাদের গ্রুপটি আগে 7 থেকে 8 জনের ছিল, এখন 10 থেকে 12 জনের হয়ে যায়। প্রথম বর্ষের পড়াশুনো খুব আরামেই চলছিল, কিন্তু কিছুদিন পর আরেকটি মেয়ে সেখানে ভর্তি হয় এবং যখন সেই মেয়েটি সেখানে ভর্তি হয় তখন আমরা জানতে পারি যে তার নাম কোমল। কিন্তু যখন সে শুরুতে আমাদের ক্লাসে আসতে শুরু করে তখন সে কারো সাথে খুব বেশি কথা বলতো না, বরং সব সময় অন্যদের সাথে কথা বলতো। সে একটু আলাদা থাকতো, তাই আমরা শুরুতে তার সাথেও খুব বেশি কথা বলতাম না। কিন্তু তারপর ধীরে ধীরে প্রায় 1 মাস পর সে কথা বলতে শুরু করে এবং সে আমাদের গ্রুপে ভালোভাবে মিশে যায়। এখন যদি কোনো ছাত্র এই গল্পটি শোনো অথবা যারা কখনো তাদের কলেজ জীবন উপভোগ করেছে তারা খুব ভালো করেই জানবে যে কলেজ জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন কলেজের ভেতরে অনেক উৎসবের আয়োজন করা হয়। অনেক সাংস্কৃতিক উৎসব থাকে যেখানে কলেজের বাচ্চারা বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করে। একইভাবে একবার আমাদের কলেজে একটি সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই উৎসবের সময় ছাত্ররা যে জায়গা থেকে আসুক না কেন তাকে সেখানে তার স্থানের প্রতিনিধিত্ব করতে হতো, অর্থাৎ যদি কেউ পাঞ্জাবের হয় তাহলে তাকে সেই জায়গাটির পোশাক পরতে হতো এবং সেখানকার সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি দেখাতে হতো। এইভাবে সমস্ত ছাত্র তাদের ভূমিকা ঠিক করছিল, কিন্তু কোমল এখনো কাউকে জানায়নি যে সে কোন ভূমিকায় পালন করবে। এখন উৎসবের দিন প্রায় সমস্ত ছাত্র অংশগ্রহণ করেছিল, কিন্তু কোমল
সেই উৎসবে অংশগ্রহণ করেননি এবং সকালে কলেজেও আসেনি। কলেজের অনুষ্ঠান শেষ হওয়ার পর বিকেল 3টের দিকে একটি খাবারের অনুষ্ঠান ছিল এবং রাতে কলেজের ভিতরে কিছু কার্যক্রম হওয়ার কথা ছিল, তাই সেই কারণে সেই অনুষ্ঠানটি বেশ রাত পর্যন্তই চলতে থাকে। যখন ডিনার প্রোগ্রাম শেষ হয় তখন দেখি সে কলেজের গেটের কাছে দাঁড়িয়ে আছে এবং তার পরনে সম্পূর্ণ কালো রঙের শাড়ি। প্রথমে আমার মনে হয়েছে যে যখন সে নিজেকে এত প্রস্তুত করেছে তাহলে সে ওই গেটের কাছে দাঁড়িয়ে আছে কেন, কিন্তু তারপর আমার মনে হয়েছে যে হয়তো একা এসেছে, তাই স্কুল কলেজের ভেতরে প্রথমবারের মতো এমন শাড়ি পরতে লজ্জা পাচ্ছে। এখন এই চিন্তাটা আমার মনে আসার সাথে সাথেই আমি কলেজের গেটের দিকে একটু দ্রুত হেঁটে যাই এবং সেখানে পৌঁছানোর সাথে সাথেই তাকে বলি, আরে কোমল, তুমি এখানে একা কি করছো? এখন যখন আমি সেখানে গিয়ে তাকে এই কথা বললাম সেই সময় সে আমার দিকে পিঠ করে দাঁড়িয়েছিল এবং তার মুখ রাস্তার দিকে ছিল। যদিও যখন আমি প্রথমবার তাকে সেই গেটের কাছে দাঁড়িয়ে থাকতে দেখি তখন সে কলেজের ভেতরে দাঁড়িয়ে ছিল, সে অন্যদিকে তাকিয়েছিল, কিন্তু আমি যখন গেটের কাছে গেলাম তখন সে অন্যদিকে তাকাতে শুরু করেছিল। কিন্তু এখন আমি সেখানে গিয়ে তার সাথে কথা বলার সাথে সাথেই দেখতে পেলাম যে সে সেখানে দাঁড়িয়ে একজন বৃদ্ধ মহিলার সাথে কথা বলছে। আমি যখন তার সাথে কথা বলতে গেলাম তখন আমি এই বিষয়টি জানতে পারলাম এবং হঠাৎ সে ঘুরে আমার দিকে তাকালো। যখন সে ঘুরে আমার দিকে তাকালো তখনই আমি দেখতে পেলাম যে তার কাছে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছেন, যার পিঠ অর্ধেকেরও বেশি ঝোঁকানো ছিল এবং সেই বৃদ্ধ মহিলা তার হাতে একটি লাঠি ধরেছিল। সেই মহিলার দিকে তাকিয়ে আমি ভাবলাম কোমল এই বৃদ্ধ মহিলার সাথে কি কাজ করতে পারে এবং কেন সে এখানে মাঝে মাঝে তার সাথে কথা বলছে। কিন্তু আমি তাকে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করার আগেই সে আমাকে বলল, আরে হর্ষ, তুমি এসেছো, এটা ভালো হয়েছে। আমি অনেকক্ষণ ধরে এখানে ঘুরছি, ভাবছিলাম যদি কোনো বন্ধু আসে তাহলে আমি তার সাথেই ভিতরে যাব। এখন যখন সে এই কথা বলল আমি তাকে বললাম, আরে এত লজ্জা পাওয়ার কি আছে? কথাটা হলো যখন কলেজের সব ছেলেমেয়েরা আলাদা আলাদা পোশাক পরে এসেছে তখন তোমার এত অস্বস্তি বোধ করা উচিত নয়। এসো, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। আমি তাকে এই কথা বলার সাথে সাথেই সে আমার হাত ধরে ফেলল। তারপর সে যখন আমার হাত ধরে ভেতরে আসতে শুরু করে তখন আমার মনে হয় যখন আমি তাকে কলেজের গেট থেকে ভেতরে নিয়ে আসছিলাম তখন খুব ভয়ঙ্কর একটা গন্ধ আসছিল। প্রথমে আমি ভাবছিলাম হয়তো কলেজের গেটের বাইরে ড্রেন থেকে ওই গন্ধ আসছে, কিন্তু এখন কোমলকে নিয়ে গেট থেকে কলেজের কম্পাউন্ডারের অর্ধেকের বেশি ভিতরে আসার পরও যখন আমি ক্রমাগত সেই গন্ধ অনুভব করতে থাকি তখন আমার মনে হয়েছিল যে গন্ধটা হয়তো কোমলের ভেতর থেকেই আসে। কিন্তু এত সুন্দরী মেয়েটার ভেতর থেকে এত ভয়ঙ্কর গন্ধ কিভাবে আসতে পারে? প্রথমে আমি ভেবেছিলাম হয়তো আমি কিছু ভুল বুঝতে পারছি, কিন্তু তারপর যখন আমি তার সাথে হাঁটছিলাম তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে এই গন্ধটি তার ভেতর থেকেই আসে। আমি দ্রুত তাকে ছেড়ে চলে গেলাম এবং অন্য ছেলে মেয়েদের সাথে কথা বলার অজুহাত দেখিয়ে একটু দূরে চলে গেলাম, কারণ সেই গন্ধের কারণে আমার এত বমি বমি ভাব হচ্ছিল যে আমি পাশের যাওয়ার সাথে সাথেই সেখানে বমি করে ফেললাম। কিন্তু সেই সময় আমি আমার সাথে থাকা অন্য বাচ্চাদের কাউকে এ বিষয়ে বলিনি যে আমি কোমলের ভেতর থেকে এত ভয়ঙ্কর গন্ধ অনুভব করেছি। এখন এই জিনিসটি আমার মন থেকে খুব অল্প সময়ের মধ্যেই বেরিয়ে যায়, কারণ সেই সময় সেই উৎসব এত বড় ছিল যে সেখানে অন্যান্য জিনিসের দিকে মনোযোগ দেওয়ার কারণে আমার মনোযোগ সেই জিনিস থেকে সরে গিয়েছিল এবং সেই জিনিসটিও আমার মন থেকে বেরিয়ে গিয়েছিল। এর সাথে সাথে কোমলও সেখান থেকে অন্য না মেয়েদের সাথে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল, অর্থাৎ আমি তাকে দেখতে পাইনি। কিছুক্ষণ পরে যখন উৎসব শেষ হতে চলেছে তখন সমস্ত ছেলে মেয়েরা তাদের নিজ নিজ দলের বাচ্চাদের সাথে ছবি তুলছিল। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কলেজের প্রত্যেকের নিজস্ব আলাদা আলাদা ছবি থাকে। যাদের নিজস্ব দল ছিল তারা সবাই এক জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছিল। আমি যখন আমার দলের মেয়েদের সাথে এবং দলের ছেলেদের সাথে ছবি তুলছিলাম তখন আমাদের দলের একটি মেয়ে ছিল যার নাম শিবানী। সে ছবি তোলার সময় আমাকে বলল, আরে হর্ষ, কোমল কোথায়? ওকে ডাকো, চলো ওর সাথেও ছবি তুলি।
সেই কথা বললে আমি ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকাই, কিন্তু আমি ওকে কোথাও দেখতে পাই না। সেই সময় আমরা যে ছবি তুলেছিলাম সেগুলো ক্যামেরায় দিয়ে তোলা হচ্ছিল। এটা আমার নিজের ক্যামেরা ছিল, যা আমি সেদিন কলেজের উৎসবের কারণে আমার বাসা থেকে আমার সাথে নিয়ে এসেছিলাম। আমরা তাকে অনেকবার ছবি তুলতে বলেছিলাম, কিন্তু সে প্রতিবারই অস্বীকার করে। এর সাথে সাথে আমি আরও লক্ষ্য করেছি যে যখন থেকে আমি বা অন্য কেউ তাকে তাদের সাথে ছবি তুলতে বলছিল, তখন থেকেই সে কিছুটা অস্বস্তি বোধ করতে শুরু করে। তার মুখে এক অদ্ভুত ভাব ফুটে ওঠে এবং সে বারবার তার একটি হাত দিয়ে তার ঘাড়ের পিছনের অংশ আঁচড়াচ্ছিল। এর সাথে সাথে তার কাজকর্ম একটু অদ্ভুত হয়ে ওঠে। মনে হচ্ছিল যেন সে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরিয়ে যেতে চাইছে, কিন্তু হয়তো তার কোনো বাধ্যবাধকতা ছিল যার কারণে সে বেরিয়ে আসতে পারছিল না। কিন্তু আমি বুঝতে পারিনি কেন সে তখন এমন করছে। আমি একবার বা দুবার তার দিকে মনোযোগ দিয়েছিলাম এবং তাকে লক্ষ্য করেছিলাম, কিন্তু পরে যখন আমি অন্যান্য বাচ্চাদের সাথে মিশে যাই তখন আমার মনোযোগ তার থেকে সরে যায়। রাত 11:30টার দিকে সেই দিন উৎসব শেষ হয়ে যায় এবং সমস্ত শিশুরা সেখান থেকে চলে যায়। পরদিন কলেজ খোলার সাথে সাথে আমরা সবাই সকাল 11টার দিকে কলেজে গেলাম। কলেজের ভিতরে এমন কিছু দেখতে পেলাম যার কারণে আমাদের সাথে পুরো কলেজ ভয়ে কেঁপে উঠল। এখন এই কথা শুনে তোমরা নিশ্চয়ই ভাবছো যে 11টায় কলেজ কে যায়। তাই আমি তোমাদেরকে বলি যে প্রথম দিন লেট নাইট পার্টি চলছিল, তার কারণেই কলেজের লোকেরা নিজেরাই সমস্ত বাচ্চাদের বলেছিল যে তারা পরের দিন 10টার বদলে 1 ঘন্টা দেরিতে আসতে পারে। তাই এই কারণে সমস্ত বাচ্চারা দ্বিতীয় দিন 11টায় গিয়েছিল, কারণ এটি কোনো সরকারি কলেজ ছিল না, বরং একটি বেসরকারি কলেজ ছিল। তাই এই কারণে সেই কলেজের কর্মীরা যে সিদ্ধান্তই নিত না কেন, বাচ্চারা ঠিক তাই করত। পরের দিন যখন আমরা 11টায় কলেজে গিয়েছিলাম তখন দেখলাম কলেজের সমস্ত বাচ্চারা আমাদের আগে এক জায়গা জড়ো হয়েছিল, আর সেই জায়গাটা ছিল কলেজের পেছনে একটা খালি মাঠ। সেই খালি মাঠে কলেজের 4টি দেয়াল ছিল, তার এক কোণে সব বাচ্চারা দাঁড়িয়েছিল এবং সাথে সাথেই আমরা দলের সব বাচ্চারা হঠাৎ 2-4 জন মেয়ে এবং 2-4 জন ছেলে আমরা সাথে সাথে সেখানে চলে গেলাম। আমরা সবাই সেখানে যাওয়ার সাথে সাথেই সেখানকার দৃশ্য দেখে সবার অবস্থা খুব খারাপ হয়ে গেল, কারণ আমরা দেখতে পেলাম আমাদের কলেজের এক মেয়ের মৃতদেহ সেখানে পড়ে আছে, আর কেউ তার মৃতদেহ কলেজের দেয়ালের কাছে দড়ি দিয়ে ঝুলিয়েছিল। গলায় পেঁচানো দড়ি, অর্থাৎ তাকে হত্যা করার পর কেউ তাকে ফাঁস দিয়ে বেঁধে কলেজের দেওয়ালের লোহার রেলিংয়ে ঝুলিয়ে দিয়েছিল। আমি এটা বলছি কারণ ওই মেয়ের শরীরে এত বেশি কাটা দাগ ছিল যে সেই ক্ষত দেখে সবাই অনুমান করেছিল যে এই মেয়েটিকে এভাবে কেটে এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছিল ঘটনার পর, এবং সেই মৃতদেহটিও গত রাতের পার্টির পোশাকেই ছিল। অর্থাৎ যে মেয়ের লাশ ঝুলছিল গত রাতে পার্টি শেষ হওয়ার পর কলেজ থেকে ফিরে যায়নি, এবং কেউ জানতো না যে কে তার সাথে এই কাজ করেছে। এখন যখন এত বড় ঘটনা ঘটে গেল তখন কলেজের লোকেরা পুলিশকে ফোন করে এবং পুলিশ সেখানে আসে। তারপর সেখান থেকে লাশটি তুলে নেয় এবং কলেজের ছাত্রদের একটু জিজ্ঞাসাবাদ করে চলে যায়। কিন্তু পুলিশ সেখান থেকে চলে যাওয়ার পর কলেজের ছাত্রীরা তাদের ক্লাসে যেতে শুরু করার সাথে সাথেই কলেজের একটি ক্লাসরুমে সম্পূর্ণ অচেতন অবস্থায় আরেকটি মেয়েকে পড়ে থাকতে দেখা যায়। প্রথমে তাকে দেখে মনে হচ্ছিল যে সেও মৃত অবস্থায় পড়ে আছে, কিন্তু তারপর যখন তাকে পরীক্ষা করা হয় তখন দেখা যায় যে সে মৃত নয়, কেবল অচেতন হয়ে আছে। সেই কারণে কলেজের শিক্ষকরা তার মুখে জল ঢেলে তাকে জ্ঞান ফিরিয়ে আনেন। কিন্তু মেয়েটির জ্ঞান ফিরে আসার সাথে সাথেই সে এত জোরে চিৎকার করতে থাকে এবং বারবার কেবল একটি কথাই বলতে থাকে যে সে আজই এসে আমাদের সবাইকে শেষ করে দেবে। তারপর একটু ধাতস্থ হয়ে রাতের ঘটনা বলতে থাকে। রাতে তারা দুইজনেই সেখান থেকে বাথরুমে গিয়েছিল, কিন্তু যখন তারা দুজনেই বাথরুমের ভেতরে যায় তখন কেউ বাইরে থেকে তাদের তালা মেরে ফেলে।
তারা ভেতর থেকে বাথরুমের দরজায় অনেকবার ধাক্কা দিলেও কেউ সেই বাথরুমের দরজা খোলেনি। যদিও সে ভেতর থেকে অনেক চিৎকার করছিল, কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পেল না, কারণ বাইরে এত শব্দ হচ্ছিল যে ভেতর থেকে কেউ যত জোরে চিৎকার করুক না কেন বাইরের কেউ কিছুই শুনতে পেল না। আর সম্ভবত ততক্ষণে কলেজের সমস্ত ছাত্র তাদের ঘরে ফিরে গেছে। কিন্তু যখন বাইরের পরিবেশ সম্পূর্ণ শান্ত হয়ে গেল এবং সেই শান্ত পরিবেশে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা কেটে গেল, তখন হঠাৎ তারা বাথরুমের দরজার লক খোলার শব্দ শুনতে পেল। এই শব্দ শোনার সাথে সাথে তারা দুজনেই বাথরুমের ভেতরে যে কোণে ছিল সেখান থেকে উঠে তারপর দুজনেই ধীরে ধীরে সেই বাথরুম থেকে বেরিয়ে এলো। সে দরজার দিকে এসে একটু খুলে বাইরে তাকায়। যখন সে দরজা খুলে বাইরে তাকায় তখন সে দেখতে পায় কলেজের ক্লাসরুমের মাঝখানের পুরো করিডোরটি খালি এবং নির্জন পড়ে আছে। স্পষ্টতই তখন রাত 2:30 থেকে 3টা বাজে। তাই কলেজটি যখন সম্পূর্ণ ফাঁকা ছিল আর সেই করিডোরে সম্পূর্ণ অন্ধকার ছিল, কিন্তু তারপর দুজনেই বাথরুমের দরজা দিয়ে বেরিয়ে এসে বাইরের দিকে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। হঠাৎ তারা দেখতে পেল যে একজন বৃদ্ধা মহিলা ক্লাসরুম থেকে বেরিয়ে আসেন। সেই বৃদ্ধা মহিলাকে বেরিয়ে আসতে দেখে তাদের দুজনেরই পা সেখানেই থেমে গেল এবং তারা একে অপরের হাত ধরে তার দিকে তাকিয়ে রইল। সেই সময় দুজনেই এত ভয় পেয়ে গেল যে ভয়ে তাদের সারা মুখ ঘাম এসে গেল। কিন্তু সেখানে উপস্থিত বৃদ্ধা মহিলাটি ধীরে ধীরে ক্লাসরুম থেকে বেরিয়ে আসছিলেন এবং তাদের দিকে না তাকিয়ে যেদিকে যাচ্ছিলেন সেই দিকে যেতেই লাগলেন। কিন্তু সেই সময় সেই করিডোরের অন্ধকার এতটাই ছিল যে তারা দুজনে সেই বৃদ্ধার মুখ ঠিকমতো দেখতে পাচ্ছিল না, যার কারণে একজন মেয়ে তোতলাতে লাগলো এবং ভয়ে চিৎকার করে উঠল, ওখানে কে? হঠাৎ সেই বৃদ্ধা মহিলা তাদের দিকে আসতে লাগলো। ওদের মধ্যে দূরত্ব প্রায় 20 থেকে 25 ধাপ, কিন্তু এত দূর থেকে চোখের পলকে সে তাদের সামনে এসে দাঁড়ালো। এখন তাদের এবং সেই বৃদ্ধা মহিলার মধ্যে দূরত্ব মাত্র 2 থেকে 4 ধাপ, কিন্তু যখনই সে হঠাৎ ঘুরে তাদের সামনে এত কাছে এসে পৌঁছালো, দুজনেই সেই বৃদ্ধ মহিলার মুখ খুব স্পষ্ট দেখতে পেল। এবং যখনই তারা দুজনেই সেই বৃদ্ধ মহিলার মুখ স্পষ্ট দেখতে পেল, তখন তারা নিশ্চিত হয়ে গেল যে অবশ্যই ওই বৃদ্ধা মহিলা খুব ভয়ঙ্কর কেউ। কিন্তু তারা দুজনেই কিছু করার আগেই তারা দেখতে পেল যে সেই বৃদ্ধা মহিলা যে ক্লাসরুম থেকে বেরিয়ে এসেছিলেন, সেই একই ক্লাসরুম থেকে কালো শাড়ি পরা আরেকজন বেরিয়ে এসেছে। কারণ আমি যেমন গল্পে আগেই বলেছিলাম যে এত অন্ধকার ছিল যে তারা এত দূর থেকে সেই মহিলার মুখটি ঠিকমতো দেখতে পাচ্ছিল না। আর যখনই সেই মহিলা ক্লাসরুম থেকে বেরিয়ে তাদের দিকে 1-2 পা এগিয়ে এলেন, তারা দেখতে পেলেন যে মহিলাটি আর কেউ নন, তাদের সাথে পড়াশোনা করা একটি মেয়ে, যার নাম আপনারা যা ভাবছেন ঠিক সেই একই নাম। অর্থাৎ সেই মেয়েটি আর কেউ নন, সেই মেয়েটি হলো কোমল, যে সেই রাতে সেই পার্টিতে কালো রঙের শাড়ি পরেছিল। এখন যখন সেই মেয়েটি ভয়ে এই গল্পটি বলল, তখন আমি কলেজের সবাইকে বললাম যে হ্যাঁ, গতকাল কোমল কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে একটি বৃদ্ধার সাথে কথা বলছিল। তাই আমি গেটের কাছে গিয়ে তাকে ভিতরে নিয়ে এসেছি। কিন্তু যখন আমরা ছবি তুলছিলাম তখন তাকে কোথাও দেখা যায়নি। এর মধ্যে যখন তাকে 1বার বা 2বার দেখা গেল এবং আমরা যখন তাকে ছবি তুলতে বললাম তখন সে স্পষ্টভাবে অস্বীকার করল। আমি সেই মেয়েটিকে এবং সেখানে দাঁড়িয়ে থাকা লোকেদের এত কিছু বলেছিলাম। তখন সেই মেয়েটি অদ্ভুতভাবে নার্ভাস কণ্ঠে আমাকে বলে যে হর্ষ ভাইয়া, সেই মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয়, বরং সে খুব ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর ডাইনি, যে আমাদের মধ্যে একটি সাধারণ মেয়ে হিসাবে আমাদের সাথেই থাকে। এখন মেয়েটি এই কথা বলার সাথে সাথেই সমস্ত শিক্ষক এবং ছাত্ররা তাকে বলল যে তুমি কি বাজে কথা বলছো, যে তোমাদের সাথে খুব খারাপ কিছু ঘটেছে, কিন্তু এর মানে এই নয় যে তার সাথে যা ঘটেছে তা ডাইনি করেছে। এই কাজটি অবশ্যই একজন মানুষ করেছে। সবাই এই কথা বলার সাথে সাথেই মেয়েটি কাঁদতে শুরু করে এবং সবাইকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। অর্থাৎ সেই সময় সে
সেই একই মেয়েটির কথা জিজ্ঞাসা করেছিল যে তার বন্ধু ছিল এবং যার মৃতদেহ আমরা কলেজের পেছনে পেয়েছি। কিন্তু সম্ভবত এখন পর্যন্ত সে জানতো না যে তার বন্ধু মারা গেছে অথবা কেউ তাকে হত্যা করেছে। যাই হোক, তখন একজন বৃদ্ধ শিক্ষক মেয়েটিকে বললেন, তোমার বন্ধুকেও তোমার মতো অন্য ক্লাসরুমে অচেতন অবস্থায় পাওয়া গেছে, তাই আমরা তাকে সেখান থেকে তুলে হাসপাতালে পাঠিয়েছি, কারণ সে তোমার মতো দ্রুত জ্ঞান ফিরে পায়নি, যার কারণে আমাদের তাকে হাসপাতালে পাঠাতে হয়েছিল। কিন্তু এখন আমরা জানতে পেরেছি যে সে একেবারে ঠিক আছে। শিক্ষক মেয়েটিকে এই কথাটি বললেন কারণ তিনি পরবর্তী গল্পগুলি জানতে চেয়েছিলেন, যে যদি সে তাকে সেখানেই বলে যে তার বন্ধু মারা গেছে এবং গতরাতে তাদের সাথে যা ঘটেছিল, যাতে তার বন্ধু তার জীবন হারিয়েছে, তাহলে হয়তো সে এতটাই ভয় পেত যে সে আমাদের আর কিছুই বলতো না। এই কারণেই যখন শিক্ষক এই কথা বলেন, তখন আরও জিজ্ঞাসা করার পর মেয়েটি সকলকে বলে, যখনই সে কালো শাড়ি পরা মহিলাটিকে সেই ঘর থেকে বেরিয়ে আসতে দেখে এবং জানতে পারে যে কালো শাড়ি পরা মহিলাটি আর কেউ নয়, একই কলেজের একজন মেয়ে যাকে সে খুব ভালো করে চেনে এবং যার নাম কোমল, তখন সে দরজা থেকে চিৎকার করে বলে, কোমল, আমাদের বাঁচাও, এই বৃদ্ধ মহিলা আমাদের মেরে ফেলবে। তার মুখটা খুব ভয়ঙ্কর। কিন্তু সেই সময় তারা দুজনেই বুঝতে পারেনি যে কোমল সেই ক্লাসরুমের ভেতরে সেই বৃদ্ধা ভয়ঙ্কর মহিলার সাথে কি করছে, যা মুখটা ডাইনির মতো খুব ভয়ঙ্কর ছিল। কিন্তু তারা দুজনে কিছু বুঝতে পারার আগেই কোমল সেখান থেকে খুব দ্রুত পদক্ষেপে তাদের কাছে আসে এবং যখনই সে এসে সেই বৃদ্ধা মহিলার সামনে দাঁড়ায়, তখন সে প্রথমে সেই বৃদ্ধা মহিলার দিকে তাকায় এবং সেই বৃদ্ধা মহিলাও ঘাড় ঘুরিয়ে কোমলের দিকে তাকায়। তারপর তারা দুজনেই একে অপরের দিকে তাকায়। তাদের দিকে তাকিয়ে সে জোরে জোরে হাসতে শুরু করে। সেই সময় তাদের দুজনের হাসি এতটাই ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল যেন তাদের সামনে কোনো মানুষ নেই, কেবল একটি শয়তান আছে। তারপর হাসতে হাসতে কোমলের মুখ সেই বৃদ্ধার মতো বদলে যেতে লাগলো, আর তার মুখও সেই বৃদ্ধার মতোই ভয়ঙ্কর হয়ে উঠল। তার মুখে এত বলিরেখা ছিল যে মনে হচ্ছিল যেন সে কোনো যুবতী মেয়ে নয়, সেই বৃদ্ধার মতোই একজন বৃদ্ধা। এখন তাদের দুজনের চেহারা দেখে দুজনেই বুঝতে পারল যে আজ তাদের সাথে খুব ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। সেই কারণেই তাদের দুজনের রূপ দেখে সে তাদের বলে যে সে ফিরে এসেছে এবং কলেজের কাউকেই রেহাই দেবে না। সে আগে এখানে অনেক মানুষের রক্ত চুষেছে। মেয়েটি তার কানের কাছে আস্তে আস্তে এই কথা বলছিল, কিন্তু সম্ভবত সেই কণ্ঠস্বরটি সেই দুই মহিলাও শুনেছিলেন। সেই কারণেই যে মহিলাটি নরম এবং আসলে খুব ভয়ঙ্কর ছিলেন, তিনি হেসে মেয়েটির দিকে তাকিয়ে তাকে বলেন যে আপনি যদি তাকে সঠিকভাবে চিনতে পারেন তবে আমাকে রক্ত দিন। আমি এখানেও সবাইকে মেরে ফেলব, তবে আমি প্রথমে শুরু করব। তাকে এই কথা বলার পর সে হঠাৎ নিচু হয়ে মেয়েটির একটি পা ধরে ঝাঁকুনি দিয়ে টেনে ধরে। যখন সে তার পা ঝাঁকুনি দিয়ে টেনে ধরল, তখন মেয়েটি পড়ে গেল। সে পড়ে যাওয়ার সাথে সাথে বৃদ্ধা মহিলাটিও তার অন্য পা ধরে ফেলল এবং তারপর দুজনেই তাকে এমন এক জায়গায় নিয়ে গেল, তখন কেবল সেই মেয়েটি চিৎকার তার কানে পৌঁছাইল। কিন্তু এখন তার বন্ধুকে এই দুই ডাইনির খপ্পরে আটকে যেতে দেখে মেয়েটি এতটাই ভয় পেয়ে গেছে যে সে পাশের ক্লাসরুমের ভেতরে নিজেকে আটকে ফেলল এবং সেই ক্লাসরুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। কিন্তু ভেতর থেকে তালা লাগানো সত্ত্বেও সে এতটাই ভয় পেয়ে গেল যে সেখানেই সে অজ্ঞান হয়ে গেল। এরপর সে কিছুই জানতো না যে তার বন্ধু এবং সেখানে তার কি হয়েছে। যখন তার চোখ খুলল, কলেজের সকলে তার মুখে জল ঢালছিল এবং তারা তার চারপাশে দাঁড়িয়ে তাকে বারবার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করছিল। তারপর জ্ঞান ফিরে পাওয়ার সাথে সাথে সে আমাদের সকলকে এই গল্পটি বলল। কিন্তু এই গল্পটি বলার পর সবাই তাকে আরও বলল যে কিভাবে তার বন্ধুর মৃতদেহ কলেজের পিছনে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এছাড়াও তার মৃতদেহে খুব গভীর ক্ষত ছিল। এখন এই কথা শুনে মেয়েটি হতবাক হয়ে গেল এবং সম্পূর্ণ চুপ হয়ে গেল। তারপর কিছুক্ষণ চুপ করে থাকার পর এবং চিন্তা করার পর সে সবাইকে বলল যে ওই ক্ষতগুলো সম্ভবত ওই দুই ডাইনির নখের কারণে হয়েছে, কারণ
যখন সে তার আসল রূপে আমাদের সামনে এসেছিল তখনই তার আঙ্গুলে অনেক লম্বা নখ ছিল। সেই নখগুলো এত পুরু ছিল যে এক ধাক্কায় কারো শরীর থেকে তার চামড়া আলাদা করে ফেলতে পারত। কিন্তু আমাদের এই কথা বলার সময় মেয়েটি আবার একই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে কলেজের কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়। এখন এই ঘটনাটি ঘটার সাথে সাথে কলেজের পুরো কর্মীরা হতবাক হয়ে যায়। তারা বুঝতে পারছিল না যে মেয়েটির বলা গল্প সত্যি নাকি অন্য কিছু। কিন্তু যদি তার বলা গল্পটি সত্যি হয় তাহলে কলেজে খুব ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। মেয়েটিকে হাসপাতালে পাঠানোর পর কলেজ শেষ হওয়ার সাথে সাথেই আমি বাড়িতে ফিরে যাই। আমার বন্ধু শিবানীর ফোন আসে। সে আমাকে বলে, তোমার ক্যামেরায় তোলা ছবিগুলো আমাকে দাও। যখন সে এই কথা বলল আমি তাকে বললাম, ঠিক আছে, আমি রাতের মধ্যে আমার ক্যামেরা থেকে ওইসব ছবি বের করে তোকে পাঠাবো ওখানে। তাকে এই কথা বলার পর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার ক্যামেরা থেকে ওইসব ছবি বের করে রাতের খাবার খাওয়ার পর তাকে পাঠাবো। আজ সন্ধ্যা হওয়ার সাথে সাথে রাতের খাবার খাওয়ার পর যখন আমি আমার ঘরে আমার ক্যামেরা থেকে ছবিগুলো বের করছিলাম তখন একটা ছবির ভিতরে এমন কিছু দেখতে পেলাম যা বিশ্বাস করা খুব কঠিন ছিল। আমার ঘরটি আমাদের বাড়ির ছাদে ছিল এবং আমি সেই ছাদে একা ছিলাম। ঘরে থাকাকালীন সেই ছবিতে যা দেখলাম আমি খুব ভয় পেতে লাগলাম, কিন্তু ভয়ের সাথে সাথে আমি সেই জিনিসটিও বিশ্বাস করতে পারছিলাম না। সেই কারণেই আমি সেই ছবির পাশাপাশি অন্যান্য ছবিগুলোও দেখতে শুরু করলাম। যদিও সব ছবিতে নয়, তবে কিছু ছবিতে একই জিনিস দেখতে পেলাম এবং জিনিসটি দেখার সাথে সাথেই আমি নিশ্চিত হয়ে গেলাম যে মেয়েটি কলেজে আজ সেই রাতের কথা সবাইকে যে গল্প বলেছিল তা কোথাও না কোথাও সত্য। আসলে ক্যামেরা থেকে ছবিগুলো বের করার পর যখন আমি ল্যাপটপে সেগুলো দেখছিলাম তখন আমি দেখতে পেলাম যে আমাদের দলটি যখন সেলফি তুলছিল তখন আমি সেলফির পিছনের কোণে একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তিনি ঠিক একই কালো রঙের শাড়ি পরেছিলেন যা কোমল সেই রাতের পার্টিতে পড়েছিল। কিন্তু যখন ক্যামেরা থেকে সেলফি তোলা হচ্ছিল তখন সেই মহিলার মুখটিও ক্যামেরার দিকে ছিল, সেই সাথে তার চোখও একই দিকে ছিল এবং সেই ছবিতে যা দেখা যাচ্ছিল সেই অনুসারে সেই মহিলাটির খুব ভয়ঙ্কর ছিল। কারণ আমি যখন সেই ছবিটি দেখেছিলাম তখন আমি দেখেছি যে সেই মহিলাটির চোখ ছবিতে খুব বড় বড় দেখাচ্ছিল, অর্থাৎ সে সম্পূর্ণ সাদা চোখ ছিল। তার সাথে সাথে তার মুখটাও সেখানে ছিল না, অর্থাৎ একজন ব্যক্তির মুখের চেহারা দেখে সেই মহিলার গায়ের রং ছিল না, বরং সেই ছবিতে তার পুরো মুখ কালো ছিল, কিন্তু তার মাথায় খুব লম্বা চুল ছিল। কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে তার চুল চোখের মতোই সাদা ছিল। এখন সেই ছবিটি দেখে আমি ভাবছিলাম যে যদি তার চুল সাদা ছিল তখন কেন সে তখন অন্যদের নজরে আসেনি যখন আমরা তাকে সেলফি তুলতে বা দলের সবার সাথে ছবি তুলতে বলি? তখন সে আমাদের কাছে একেবারে স্বাভাবিক দেখাচ্ছিল। তারপর হঠাৎ করেই তার মাথার চুল সাদা এবং চোখ সাদা হয়ে গেল। এত ঘন এবং সাদা কিভাবে হতে পারে? আমি বারবার এই কথাটাই ভাবছিলাম। এই কথা ভাবতে ভাবতে আমি তাদের একের পর এক ছবিগুলো ফরওয়ার্ড করতে থাকি, কিন্তু হঠাৎ আমার সামনে একটি ছবি আসে। ছবিটা আসার সাথে সাথেই আমি ভয়ে একটু পেছনে লাফিয়ে নিজের বিছানায় পড়ে যাই। এর সাথে সাথে আমি আমার ল্যাপটপটাও বিছানায় ফেলে দিই। এটা হওয়ার সাথে সাথেই আমার হার্টবিট এত জোরে শুরু হয়ে গেল যে সেই সময় আমার মনে হতে লাগলো আমার হার্ট অ্যাটাক হতে পারে। কারণ একটি ছবিতে কালো শাড়ি পরা সেই মহিলা নিজের একটি সেলফি তুলছিলেন। সেই ছবিটি দেখে মনে হলো যেন সে আমার ক্যামেরা তুলে নিজের একটি ছবি তুলে আবার রেখে দিয়েছে, কিন্তু পার্টির সময় সারাদিন আমার ক্যামেরা আমার হাতেই তো ছিল। অনেক চিন্তা করার পর আমার মনে পড়ল যে শিবানী কিছুক্ষণ আমার কাছ থেকে আমার ক্যামেরাটা কেড়ে নিয়েছিল, কারণ সে কলেজের কয়েকজন শিক্ষকদের সাথে ছবি তোলার জন্য নিয়েছিল। এখন যখনই আমার এই কথাটা মনে পড়ল, ফিরে এসে আমি শিবানীকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে সে যখন আমার কাছ থেকে ক্যামেরাটি নিয়েছিল তখন সে কি কিছুক্ষণের জন্য
এটি নিজের থেকে অন্য কোথাও রেখেছিল? তখন সে অনেকক্ষণ ভেবেছিল এবং আমাকে বলেছিল যে সে কিছুক্ষণের জন্য ক্যামেরাটি পাশে রেখেছিল যখন সে কলেজের ভেতরে টয়লেটে গিয়েছিল। টয়লেটে যাওয়ার আগে সে বাইরের টেবিলে ক্যামেরাটি রেখেছিল, কিন্তু সেই সময় সেখানে কেউ ছিল না। তখন আমি মনে মনে বুঝতে পেরেছিলাম যে সে অনুভব করেছিল যে সেখানে কেউ নেই, কিন্তু সে ইতিমধ্যেই সেখানে ছিল এবং সম্ভবত আমাদের সকলকে সতর্কতা করার জন্যই সে এই ক্যামেরা দিয়ে নিজের ছবি তুলে রেখেছিল। এখন একের পর এক ছবিতে ভয়ঙ্কর কালো শাড়ি পরা সেই মেয়েটির ছবি দৃশ্যমান ছিল। একটি ছবিতে সে এক কোণে দাঁড়িয়েছিল এবং অন্যটিতে যখন আমি অন্য মেয়েদের সাথে দাঁড়িয়ে কিছু করছিলাম তখন সে কোণে দাঁড়িয়েছিল। সে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল, কিন্তু যখন সে ওই দিকে তাকিয়েছিল তখন তার উজ্জ্বল সাদা চোখগুলো সেই ছবিতে ধরা পড়ছিল। কিন্তু এরপরে আমার সামনে তার রেকর্ড করা ভিডিও আছে। এই ভিডিওটি দেখার পর আমি হতবাক হয়ে গিয়েছিলাম। যখন আমি সেই ভিডিওটি চালালাম তখন দেখলাম যে আমার দলের সবাই এক জায়গায় নাচছিল। তখন সেই জায়গা থেকে একজন লোক আমাদের সকলের ভিডিও বানাচ্ছিল এবং সেই ব্যক্তি সম্ভবত বিকাশ, কারণ সেই সময় আমি আমার দলের একটি ছেলেকে বলেছিলাম আমাদের সকলের একটি ভিডিও বানাতে, যার নাম বিকাশ ছিল। কিন্তু যখন আমরা সেই ভিডিওতে নাচছিলাম তখন আমি দেখতে পেলাম যে কমলও আমাদের সাথে সেখানে নাচছিল এবং যখন আমি ভিডিওতে তার পায়ের দিকে তাকালাম তখন দেখলাম যে নাচের সময় অন্যদের পা দেখা যাচ্ছে, কিন্তু কমলের পা দেখা যাচ্ছিল না, বরং কেবল তার কালো রঙের শাড়ি তার হাঁটু পর্যন্তই দেখা যাচ্ছিল। তার নিচে তার কোনো দেহ ছিল না। রাতের সেই ভিডিওটিতে এত ভয়াবহ জিনিস দেখার পর আমি খুব হতবাক হয়ে গিয়েছিলাম, আর সেই কারণেই আমি সেই সময় শিবানীকে সেই ছবিগুলি পাঠাই না এবং আমি তাদের দিকে আর তাকাইও না। আমি ল্যাপটপটা ওখানেই বন্ধ করে দিলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘুম যখন ভাঙলো তখন দেখলাম আমার ফোনে শিবানী অনেক মেসেজ পাঠিয়েছে। আমি ভাবলাম সে নিশ্চয়ই আমাকে ওই ছবিগুলোর জন্য মেসেজ পাঠিয়েছে। সেই কারণেই আমি ল্যাপটপটা আমার ব্যাগে রেখে পরের দিন কলেজে গেলাম, কারণ আমি আমার সব বন্ধুদের এই সব জিনিস দেখাতে চেয়েছিলাম। তারপর কলেজে পৌঁছানোর সাথে সাথেই সে আমাকে বলল যে আমি তোমাকে ছবিগুলো পাঠাতে বলেছিলাম, তাহলে তুমি কেন পাঠাওনি? সেই কথা বলার সাথে সাথেই আমি সেখানে সবাইকে জড়ো করে গত রাতে ল্যাপটপের ভেতরে থাকা ছবিগুলোতে যা যা দেখেছি সব বললাম এবং তারা আমার কথা বিশ্বাস করলো না। সেই কারণেই আমি সবাইকে সেই ছবিগুলো দেখাতে শুরু করলাম। ল্যাপটপটা খুলে সেই ছবিগুলো খুঁজতে শুরু করার সাথে সাথেই অবাক করার বিষয় হলো সেই সময় ল্যাপটপের ভেতরে একটাও ছবি ছিল না। এই ঘটনার সাথে সাথেই আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি যা কিছু দেখেছি তা আসলে নিজে নিজেই মুছে গেছে। কিন্তু তাহলে কিভাবে ওই ছবিগুলো নিজে নিজেই ল্যাপটপ থেকে মুছে গেল কেউ বুঝতে পারেনি। যদিও আমি সেই ল্যাপটপটা একজন ডেটা রিকভারকে দিয়েছিলাম, কিন্তু সেও এর ভেতরে কিছুই খুঁজে পায়নি। একই দিনে বিকেলবেলা আমরা সবাই জানতে পারলাম যে ক্লাসে যে অন্য মেয়েটিকে আমরা অচেতন অবস্থায় পেয়েছিলাম এবং যে আমাদের পুরো ঘটনাটি বলেছিল সেও হাসপাতালে সেদিন মারা গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের সত্যি ভৌতিক কাহিনী। কেমন লাগলো এবং তোমরা কোথা থেকে শুনছো সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখন তোমরাও তোমাদের সত্যি ভৌতিক কাহিনী পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী @gmail.com। তো শীঘ্রই আরেকটি সত্যি ভৌতিক কাহিনী নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে।